নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি খুব গুরুত্বপূর্ণ পর্ব। আজকের পর্ব আপনাদের অনেক প্রশ্নের কিন্তু উত্তর দিয়ে দেবে। আপনারা প্রচুর মানুষজন যারা সোশ্যাল মিডিয়াতে এই অনুষ্ঠান দেখেন টেলিভিশনের পর, আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে। পর্বের পর পর্ব আপনারা প্রশ্ন করে গেছেন, আমাকে উদ্দেশ্য করে লিখেছেন, চ্যানেলকে উদ্দেশ্য করে লিখেছেন যে আপনারা শাসক দলের বিরুদ্ধে এত পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ, তাদের ক্লারিফিকেশন কোথায়, তাদের বক্তব্য কোথায়। এই অনুষ্ঠানে বিজেপির মুখপাত্র এসছেন, বামফ্রন্টের এসছেন, সিপিএমের এসছেন, কংগ্রেসের এসছেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্রর এই যে এত দুর্নীতির অভিযোগ, তাদের 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 ক্লারিফিকেশন কোথায়। তা আজকের পর্ব এই জন্যই বললাম একটু অন্যরকম, ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমাদের যিনি অতিথি আছেন আজকের পর্বের, আপনাদের সব প্রশ্নের কিন্তু উত্তর যতটা সম্ভব আমাদের সময়ের মধ্যে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের সাথে পরিচয় করে দেবো। আমার পাশে বাদিকে বসে আছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, মুখপাত্র এবং স্বরোজগার কর্পোরেশনের চেয়ারম্যান তন্ময় ঘোষ আমার বাদিকে বসে আছেন। তন্ময়দা, আপনাকে ট্রাইব টিভি স্টুডিও আপনি প্রথমবার এসছেন এবং নীতি নির্ণয় না দুর্নীতিতে আপনাকে স্বাগত। আমি প্রথমেই যে 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 লাইন দিয়ে শুরু করলাম যে এক প্যাকেট মিষ্টি পুজোর পর হয়তো বিজয় করতে আমরা যাইতি, এক ব্যাগের বেশি কিন্তু দুর্নীতির অভিযোগ। তন্ময়দা, মানুষজন জানতে চাইছেন, এখানে যারা যারা এসছেন বিরোধী দলের নেতা নেত্রী প্রত্যেকে বলছেন এই তৃণমূল আর নয়। তন্ময়দা, এই তৃণমূল আর নয়, বিরোধীরা বলবেন এটাই বিরোধীদের কাজ। কারণ সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের কাজ হচ্ছে সরকার পক্ষের বিরুদ্ধে কথা বলা, আওয়াজ তোলা, তাতে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হয়। সংসদীয় গণতন্ত্রের ভিত শক্তিশালী করতে বিরোধী স্বর শক্তিশালী হওয়া প্রয়োজন, সেটাই সংসদীয় গণতন্ত্রের মূল মহিমা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা নিশ্চিতভাবে বলবেন তাদের আওয়াজ উঠুক। আমরা চাই তারা আরও আওয়াজ তুলুন, কারণ সেক্ষেত্রে সবসময়তেই আমাদের যে জবাব দেওয়ার তাগিদ, সেই জবাব দেওয়ার তাগিদ থাকবে। এখন দুর্নীতির কথা তারা বলছেন এই তৃণমূল আর নয়। মানুষ কি বলছে? গণতন্ত্রের শেষ কথা কে বলে? গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। কারণ মানুষ ঠিক করেন যে তারা কাকে শাসক হিসাবে নির্বাচিত করবেন সরকারকে চালানোর জন্য। যদি আমরা 2011 সাল থেকে 2024-এর লোকসভা নির্বাচন অবধি ধরি, তাহলে ক্রমান্বয়ে আপনারা দেখবেন যে মানুষের আশীর্বাদ তৃণমূল কংগ্রেসের উপর বাড়তে 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 গেছে। কখনো এরকম হয়নি যে কমেছে আবার বেড়েছে, এরকম নয়, একটা স্টেডি গ্রোথ হয়েছে। স্ট্যাটিক নয়, স্ট্যাটিক হচ্ছে এটা হচ্ছে কন্টিনিউয়াল গ্রোথ বলে। কন্টিনিউয়াল গ্রোথ মানে হচ্ছে এটা উঠে কিছুটা থাকলো সেম, তারপরে আবার একটা লিপ হলো, আবার থাকলো, এটা হচ্ছে কন্টিনিউয়াল গ্রোথ। কন্টিনিউয়াস গ্রোথ হচ্ছে এটা। তো এই কন্টিনিউয়াল গ্রোথ আর কন্টিনিউয়াস গ্রোথের মধ্যে পার্থক্য হচ্ছে কন্টিনিউয়াস গ্রোথ মানে বেড়েই যাচ্ছে, সাস্টেনেবিলিটি প্রশ্ন হতে পারে। কিন্তু কন্টিনিউয়াল গ্রোথ মানে হচ্ছে একটা গ্রোথ হলো, সেটা সাস্টেন হলো কিছু সময়ের জন্যে, তারপরে আবার পরের ধাপটায় পৌঁছালো। প্রত্যেকটা নির্বাচনে আমরা ক্রমাগত ভোট সংখ্যা বাড়িয়েছি, অর্থাৎ ভোট পার্সেন্টেজ বাড়িয়েছি। যদি মানুষের মনে হতো যে তৃণমূল কংগ্রেসকে আর নয় তৃণমূল কংগ্রেস, তাহলে তো মানুষই শেষ কথা বলে। সেই পরিস্থিতি তো আমরা একটা নির্বাচনেও দেখলাম না। তার মানে মানুষের কাছে আমাদের আশীর্বাদ আছে, আমরা মানুষের আশীর্বাদ পাচ্ছি। সেই জায়গা থেকে আমরা মনে করি যে মানুষ যেহেতু শেষ কথা বলেন, তাদের আশীর্বাদ যদি আমরা পেতে থাকি বা পাওয়ার চেষ্টা নিশ্চিতভাবে করে যাব, এটাই শেষ কথা। কোনো পলিসি, দুটো জিনিস আপনাদেরকে আলাদাভাবে বুঝতে হবে। সেটা হচ্ছে একটা সিস্টেম যখন চলে, কোনো একটা দেশ বা রাষ্ট্র, এই রাষ্ট্রযন্ত্রের দুটো পার্ট। একটা হচ্ছে পলিসিটা তৈরি করেন যারা ল মেকার, তারা পলিসি তৈরি করেন, আর একটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। দুর্নীতির প্রশ্ন হয় ইমপ্লিমেন্টেশন, দুর্নীতির প্রশ্ন পলিসি মেকিংয়েও হয়। রাফায়েল কেনা কেন হয়েছিল
বা বিভিন্ন পোর্ট আদানির হাতেই কেন চলে যাচ্ছে, পলিসি ডিসিশন, অর্থাৎ সরাসরি বিরোধী দল তাদের কেন্দ্রের শাসককে, অর্থাৎ সরাসরিভাবে বলে বিজেপিকে, তাদের পলিসিতেই দুর্নীতি আছে এই কথাটা তুলে ধরছেন। সেটা হচ্ছে পলিসিগত দুর্নীতি, ভয়ঙ্কর। আর একটা হচ্ছে পলিসি ঠিক আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনে বিভিন্ন সময় একদম গ্রাসরুট স্তর অবধি কোথাও 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 দুর্নীতির ছায়া তৈরি হয়েছে। সেক্ষেত্রে কি আমরা যারা আমাদের দলের পক্ষ থেকে পলিসি মেকার আছেন, দলীয় স্তরে বা প্রশাসনিক স্তরে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তার নেতৃত্বে সরকার চলছে, সেখানে পলিসিতে কোথাও কিন্তু দুর্নীতির অভিযোগ এখনো অবধি আমরা দেখতে পাচ্ছি না। যে এই পলিসিটি লক্ষ্মীর ভাণ্ডার করেছে, লক্ষ্মীর ভাণ্ডারটা কি দুর্নীতি? নয়। স্বাস্থ্যসাথী করেছে, স্বাস্থ্যসাথী কি দুর্নীতি? 94টা প্রকল্প করেছে, বিভিন্ন রকমের স্কিম মিলিয়ে, সব মিলিয়ে 94টা প্রকল্প আছে। সেইগুলোর মধ্যে প্রকল্পটাই কি দুর্নীতি? একটা উদাহরণও আপনাদের যারা স্টুডিওতে বিরোধী দলের নেতা নেত্রীরা আসেন জিজ্ঞেস করে দেখবেন, বলতে পারবেন না, কারণ পলিসিগুলোতে কোথাও দুর্নীতি নেই। অর্থাৎ আমাদের সরকারের যিনি প্রধান এবং দলেরও যিনি সর্বময় নেত্রী, তিনি এই বিষয়ে প্রমাণ করে দিচ্ছেন যে সেখানে স্বচ্ছতা আছে, সেখানে কোথাও দুর্নীতি নেই। বেশ, তোমাদের আমি একটু ইন্টারাপ্ট করি। আপনি যেভাবে বললেন, টিএমসি বিরোধী দলের লোকজন বলছে তোলামূল পার্টি। এক নম্বর আপনাকে জাস্টিফাই করতে হবে। দ্বিতীয় প্রশ্ন বলছে সরকারটা পুরোটাই দুর্নীতিগ্রস্ত, কোথায় দুর্নীতির অভিযোগ নেই। এটা বিরোধী দল যারা যারা এখানে এসছেন তাদের বক্তব্য। অনেকে যারা অনুষ্ঠান দেখেন তারাও সোশ্যাল মিডিয়ায় লেখেন, এসএসসি থেকে শুরু করে আরজি কর থেকে শুরু করে যেখানে যেখানে আছে বলছে দুর্নীতি, এরকম দুর্নীতিগ্রস্ত সরকার মনে হয় ভারতবর্ষে কোথাও নেই। বলুন। আমি এই প্রশ্নটাকেই আমি উত্তর দিচ্ছিলাম দুভাবে। দুর্নীতি হলে তো মানুষের কাছে সেটা দুর্নীতি, তার মানে মানুষ সেটাতে সাফার করছে, মানে মানুষ ভোগ করছে, মানুষ বুঝছে। মানুষকে বোকা ভাবাটা গণতন্ত্রে অত্যন্ত অন্যায় এবং ঘৃণিত একটা কাজ। মানুষ কিন্তু বোকা নয়। তো মানুষ যদি মনে করেন যে এই সরকারটা দুর্নীতিবাজ সরকার, তাহলে মানুষ তো তার বিরুদ্ধে রায় দেবেন। মানুষ সেই রায় দিচ্ছেন না। তার মানে কোথাও না কোথাও মনে হচ্ছে যে না, এই সরকার মানুষের সরকার। আমরা যেটা দলীয়ভাবে সবসময় প্রচার করছি, তুলে ধরছি যে এই আমাদের সরকার মানুষের সরকার। আমি আপনাকে বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝাতে পারি কেন মানুষের সরকার। দুর্নীতির প্রশ্নটা যেটা বলছিলাম, যে ইমপ্লিমেন্টেশনে কোথাও কোথাও হয়তো খামতি আছে, কারণ একটা সরকার বা একটা সিস্টেম কখনো 100% পারফেক্ট হয় না, সেখানে উন্নতি করার স্কোপ আছে। আমরা তৃতীয়বার সরকার চালাচ্ছি এবং চতুর্থবারের জন্য সরকার গড়তে চলেছি। একদম নিশ্চিত, আমি ধরে ধরে বলে দিতে পারি, চতুর্থবারের জন্য সরকার গড়তে চলেছি। সেক্ষেত্রে অ্যান্টি ইনকাম্বেন্সি তো থাকবে। একটা নদী যখন, গঙ্গা যখন বয়ে চলে, সেই গঙ্গার স্রোতের সঙ্গে সঙ্গে প্রচুর আবর্জনা কিন্তু সেই স্রোতের সঙ্গে সঙ্গে এসে মিলে যায়। কিন্তু গঙ্গার স্রোত, গঙ্গার প্রবাহমানতা, বহমানতা বা গঙ্গার পবিত্রতা তাতে তো নষ্ট হয় না। যারা শাসক দল বা সেই গঙ্গা যখন বইছে, তখন সময়ের নিয়মেই তাকে, সেই গঙ্গাকে যদি বয়ে যেতে হয়, তাহলে ওই যে আবর্জনাগুলো আসে সেই আবর্জনাগুলোকে সরিয়ে পরিষ্কার করতে হয়। সেই পদ্ধতি আমরা চালু রেখেছি। আমরা বুঝতে পারি যে 15 বছর হয়ে গেছে, 20 বছরের দিকে আমরা এগোচ্ছি, সেখানে এই আবর্জনা আরও বাড়বে, কারণ ক্ষমতার সঙ্গে সঙ্গে ওই যে বললাম স্রোতের সঙ্গে নোংরা আবর্জনাগুলো জমতে থাকে। সেই আবর্জনা পরিষ্কার করাটা একটা বড় চ্যালেঞ্জ তো নিশ্চিতপক্ষে। কিন্তু তাহলে আবর্জনা আছে, আপনি স্বীকার করছেন? আবর্জনা থাকবেই, কোনো সিস্টেমে আবর্জনা নেই এরকম হতে পারে না। আবর্জনা থাকবে, কিন্তু সেই আবর্জনা দুরকম হয়। আবর্জনা আছে, আমরা আবর্জনাকে সম্পদ বলে মনে করছি, তাহলে সেই নদী আস্তে আস্তে বুঝে যায়। খুব দামি কথা বললেন। আর আবর্জনা আমরা পরিষ্কার করে সেই নদীর স্রোত আমরা বয়ে নিয়ে যাব, তাহলে সেই নদী দীর্ঘদিন ধরে চলতে থাকে, তার পাশে সভ্যতা গড়ে ওঠে।
কিন্তু চিহ্নিতকরণ তো করতে হবে, ভোট তো চলে এলো তন্ময়। সমস্ত সময় এটা এটা ভোটের সঙ্গে কোনো সম্পর্কই নেই, এটা হচ্ছে সারা বছরের একটা পদ্ধতি, সেখানে আমরা কন্টিনিউয়াসলি এই পদ্ধতি চালু রেখেছি, আমরা নজর রাখছি কোথায় কি হচ্ছে, আমরা সেই আবর্জনাগুলোকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছি। আবার বলছি, সেখানে 100% সফল এই দাবি আমি করতে পারবো না, মিথ্যাচার করার জন্য আমি স্টুডিওতে আসিনি, কিন্তু চেষ্টাটা চলছে এবং সেই চেষ্টাটা চলছে বলেই স্রোতটাও চলছে, স্রোতটা চলছে বলেই তার পাশে সভ্যতা গড়ে উঠছে এবং এই মানুষের আশীর্বাদটা আমাদের কাছে আছে। তোর মধ্যে তোলামূল পার্টি, বিরোধী দলনেতা সব সময় বলছেন, কিছু বলা যায় বিরোধী দলনেতা বলছেন, বিরোধী দলনেতাকে যদি আমি প্রশ্ন করি যে তার যে পার্টি, সেই পার্টির 2014 সাল থেকে 2024 সাল অবধি 25 জন নেতৃত্ব আছে, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, তাদের বিষয়ে উনি মন্তব্য করে তারপরে যদি তৃণমূল কংগ্রেসকে বলেন, প্রথম কথা হচ্ছে তিনি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন, তার অনেক অবদান ছিল 2011 সালে ক্ষমতায় আসা, বিভিন্ন সময় তিনি ধরেছেন, তখন তার মনে হয়নি যে তৃণমূল দুর্নীতিগ্রস্ত একটা পার্টি। যদি মনে হয়ে থাকে কখনো তিনি বলেছেন তৃণমূল দুর্নীতিগ্রস্ত পার্টি বলে আমি ছেড়ে দিচ্ছি, যখন ছেড়েছেন তখন কি বলে ছেড়েছেন, কেন ছেড়েছেন, ইডি সিবিআইয়ের তরফ থেকে চাপ আসছিল তার জন্য ছেড়েছেন, কেন সারদা মামলায় তার নাম আছে, কেন নারদা মামলায় তার নাম আছে, কেন সেই চার্জশিটগুলো আর পেশ হয় না, কেন সেগুলো হচ্ছে বন্ধ হয়ে যায়। এই যে উনি তৃণমূল সম্পর্কে বলছেন, আমি আবার বলছি গণতন্ত্রে বলাই উচিত, উনি বলুন, আরও বেশি বেশি করে বলুন, কিন্তু কেউ কিছু বললে তার বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা তৈরি হয় তখন যখন তিনি নিজে ঠিক থাকেন। আমার বক্তব্য হচ্ছে, বিজেপি এত দুর্নীতি নিয়ে অভিযোগ করছে, অজিত পাওয়ার, অশোক চাভান, শুভেন্দু অধিকারী, এরকম 25 জন নেতা নেতৃত্ব আছেন যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা খোলা মঞ্চে বলেছেন যে চোর, এর বিরুদ্ধে শাস্তি হবে। তারপরে তাদেরকেই দলে টেনে নিয়েছেন বা তাদেরকে জোটসঙ্গী করে ক্ষমতায় এসছেন, তারপরে তাদের বিরুদ্ধে সিবিআই ইডি চুপ থেকে গেছে। তাহলে এই বিশ্বাসযোগ্যতাটা মানুষের কাছে কোথায় থাকবে যে না সত্যিই এই দলটা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে? উল্টোটা কিন্তু মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে যে না, এরা দুর্নীতিকে সামনে রেখে আসলে ওয়াশিং মেশিনের মতো নিজেদের দিকে ক্ষমতা টানার কাজে বাকি সমস্ত তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে। এইটা মানুষের কাছে প্রমাণিত। আমি বললাম 25টা নাম আছে, 25টা নাম, প্রত্যেকটা বিরোধী দলের নেতা নেত্রী যারা বিজেপিতে সুইচ ওভার করেছে, তারপরে তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি। আর কেন হবে না? যদি সত্যিই তাদের সততা নিয়ে এত উদ্বেগ থাকতো, যদি মনে হতো যে না সৎ হওয়া উচিত, আমি তো মনে করি সৎ হওয়া উচিত। আপনার স্টুডিওতে বলছি, আমি বিভিন্ন সময় বলেছি আমি একটা উচ্চ পদে চাকরি করতাম, সেটা ছেড়ে আজকে রাজনীতি করতে এসেছি। অনেকে বলেন যে শাসক দলের রাজনীতি করতে এসেছি মানে পয়সার জন্য করতে এসেছি। মিডিয়ার সামনে বলছি, যে কেউ যে কোনো সময় আমি যে যে জায়গাগুলোয় কাজ করি খোঁজ নিন, পারলে দেখান এক কাপ চাও কাউরির থেকে খেয়েছি কিনা, পারলে দেখান। কারণটা হচ্ছে কিছু মানুষের মনেই হয় যে রাজনীতি মানেই হচ্ছে দুর্নীতি করার জন্যই, এর বাইরেও যে রাজনীতি হয় সেইটা তো মানুষ ভুলে যাচ্ছেন বা মানুষকে ভুলিয়ে দেওয়া। সেরকম মানুষ তন্ময়দের হাতে কিন্তু মানে খুব কম সংখ্যক, যেটা আপনি বললেন আপনার নিজের এক্সাম্পল দিয়ে আমরা প্রত্যেকে জানি আপনি যে কর্পোরেটে যে লেভেলে কাজ করেছেন, কিন্তু এরকম মানুষ কিন্তু খুব কম সংখ্যক শাসক দলে তন্ময়দা। এবং মানুষজন বলছে যে এইখানে পয়সা দিলে সব হয় না। আপনি আমাকে বলুন, এই শাসক দলটা তৈরি হয়েছে কার হাত ধরে? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তিনি 40 বছর ধরে তাকে মানে লড়াই করেছেন। সেই লড়াই করেছেন বামফ্রন্ট সরকার, তৎকালীন সিপিআইএম এর সরকার বা বামফ্রন্ট সরকার, তার বিরুদ্ধে লড়াই করেছেন। এই লড়াইয়ের ইতিহাস সবাই এখন জানে, তাকে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। কোথাও তো দুর্নীতির প্রয়োজন পড়েনি সরকারে আসতে গেলে, লড়াইটার প্রয়োজন পড়েছে। তার জন্যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম 100 জন ইনফ্লুয়েন্সারের মধ্যে একজন। আমি বলিনি, টাইমস ম্যাগাজিন বলছে। তারা প্রত্যেক বছরই এরকম লিস্ট পাবলিশ করে। কিভাবে হলো? তার কারণ হচ্ছে তার 4 দশকের লড়াই, তারপরে ক্ষমতায় আসা। তার মধ্যে তিনি বিভিন্ন সময় কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, সাংসদ হয়েছেন, সেগুলো হয়েছেন, কিন্তু
নিরঙ্কুশ রাজ্যের ক্ষমতায় আসা, সেটা আগে তিনি এই লড়াইটা করেছেন। অর্থাৎ ওই লড়াইটা ডিভিডেন্ড কিন্তু হচ্ছে ক্ষমতায় আসা। শুধুমাত্র ওই পয়সা টাকা, এইটা যারা ভাবেন, আমি জানি না যে কোনো দলের ক্ষেত্রেই সত্যি এটা, আজকের দিনে এই প্রশ্নটা মানুষের কাছে তোলা প্রয়োজন যে যে কোনো দলের ক্ষেত্রে হোক, যাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র টাকা, তারা হয় রাজনীতি জানেন না বা রাজনীতি বোঝেন না। কারণ রাজনীতি মানে এটা নয়, রাজনীতি করতে টাকা লাগে। সেটা পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে সময় এই অভিযোগ এসছে, যখন অ্যারেস্ট হয়েছেন, সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস, তিনি তো মহাসচিব ছিলেন, তাকে তো দল বহিষ্কার করেছে। শিক্ষামন্ত্রী ছিলেন, আমি বলছি দলের মহাসচিব ছিলেন, আমি দলীয়ভাবে বলছি, তাকে তো বহিষ্কার করেছে। আমার বক্তব্য হচ্ছে একই অভিযোগ তো আমি আরও নামগুলো দেখালাম, তার শুভেন্দুবাবুর বিরুদ্ধে এই অভিযোগ আছে, তাহলে তাকে বিরোধী দলনেতা কেন করা হলো? আমি বলছি যে অশোক চাওয়ান বা অজিত পাওয়ারের সঙ্গে আছে, তাদের সঙ্গে তাহলে সরকার করা কেন হলো? মানে তৃণমূল কংগ্রেস তো এটা দেখাচ্ছে সামনে যে এর বিরুদ্ধে এই অভিযোগ এসছে, এখনও প্রমাণিত হয়নি। চার্জশিট কালকে ফাইনাল চার্জশিট পেশ হয়েছে, আইনের শাসনে যা হবে তাই হবে। অলরেডি 3.5 বছর তিনি জেলে আছেন, বাকি যা হবে তাই হবে আইন অনুযায়ী। আমরা তো বলছি আইন অনুযায়ী হোক, কিন্তু এই সাহসটা তো দেখাচ্ছেন যে সর্বোচ্চ স্তরের একজন মানুষ, যিনি শীর্ষ নেতৃত্বের অন্যতম, তাকে দল বহিষ্কার করে দিচ্ছে। আপনি বলুন না, একটা বিজেপির নেতার একটা উদাহরণ দেখান 14 বছরে। আমি এরকম আরও কয়েকটা স্ক্যাম বলবো। ইয়েদোরপ্পার বিরুদ্ধে মাইনিং স্ক্যাম এসছে, শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে ব্যাপক স্ক্যাম এসছে। যারা হুইসেল ব্লোয়ার ছিল তারা একের পর এক কীভাবে অজ্ঞাত কারণে মারা গেছে জানা যায়নি। সেই রকম পরিস্থিতি দাঁড়িয়ে অজয় মিশ্রা টেনি, তার ছেলে ফার্মার্সদের, মানে কৃষক আন্দোলনের যারা আন্দোলন করছিল তাদের উপর গাড়ি চালিয়ে দিল, তারা মরে গেছে। আমি ছিলাম কৃষক আন্দোলনে, দিল্লির বর্ডারে ছিলাম, তৃণমূল কংগ্রেস করতাম না তখন, কিন্তু আমি আন্দোলনে ছিলাম। আমি গত 30 বছর ধরে রাজনীতির সঙ্গে আছি। তাদের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছে, ব্যবস্থা নেওয়া ছেড়ে দিন, একটা স্টেটমেন্ট আমি চাইছি যে বিজেপির শীর্ষ নেতৃত্ব, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি দেশের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, আমি তো আশা করি যে তিনি শুধু একটা স্টেটমেন্ট দেবেন। দিয়েছেন? দিতে পারেননি। কিছুদিন আগে পহেলগাঁওয়ের ইস্যুতে আমরা যাদেরকে মুখ হিসাবে দেখলাম, গর্বিত মুখ হিসাবে দেখলাম, কর্নেল সোফিয়া কুরেশি, ভূমিকা সিংকে, আমরা করিনি। আমাদের গর্বের সেনাবাহিনী, তারা তাদেরকে মুখ হিসাবে তুলে ধরলো, তারা বক্তব্য দিলেন, সারা ভারতবর্ষের 140 কোটি মানুষ উজ্জীবিতভাবে সেটা দেখল। সেই কর্নেল সোফিয়া কুরেশির বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভাজনমূলক নোংরা মন্তব্য করল তাদের দলের একজন এমপি। মাননীয় প্রধানমন্ত্রীর সাহস হলো না, বিজেপির সভাপতির সাহস হলো না একটা, অন্তত একটা কন্ডেম করে একটা মেসেজ দেওয়া। তারা কথা বলেন আমাদের দুর্নীতি নিয়ে, তারা কথা বলেন আমাদের, এই জন্যেই তারা কমতে এখন কত একটা 50-50-এর কাছাকাছি আসছে, 26 অবধি সেটাও থাকবে না। আর 2026-এর পরে 26 ক্রস করবে না বিজেপি, পশ্চিমবাংলার মাটিতে 26 ক্রস করবে না। তাহলে তাদের পুরোটাই তো মানুষ বুঝে গেছে তারা কি কথা বলছে, কারণ মানুষ জবাবটা মানুষ দিচ্ছে। আমি এবার একটা টাফ কোয়েশ্চেন, 26,000 চাকরি, আমাদের স্টুডিওতে কিন্তু চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এসে, তন্ময়দা সেই পর্ব আমি আপনাকে পাঠাবো পরে, তারা চোখের জল ফেলেছেন। এখানে যারা শিক্ষিকা এসেছেন তারা বলছেন যে আমাদের ভবিষ্যৎ কি হবে, এবং এমএলএ পুকুরে মোবাইল ফেলছে তন্ময়দা, একবার সিবিআই অ্যারেস্ট করছে, তারপর তাকে আবার ইডি অ্যারেস্ট করছে। বলুন। দেখুন, ওই এমএলএ যিনি মোবাইল ফেলেছেন, জীবন কৃষ্ণ না হরে কৃষ্ণ, জীবন কৃষ্ণবাবু, কি আছে মোবাইলে, কার নাম আছে? প্রথম কথা হচ্ছে, আমাকে একটা টেকনিক্যাল পয়েন্ট আপনি বলুন, যে ওই যে মোবাইলটা প্রথমে ফেলেছিল সেই মোবাইলটা সিবিআইয়ের হেফাজতে ছিল, উনি বোধহয় জেলেও ছিলেন 6 মাস 1 বছর, কতদিন জেলে ছিলেন, তো সেই সময় মোবাইলটা তো তাদের হাতে ছিল। সেই মোবাইলে তো যা তথ্য ছিল, মানে প্রচণ্ড দুর্নীতিবাজ, ধরে নিলাম তর্কের খাতিরে, একদম সব দুর্নীতি করেছে। তার ওই মোবাইলে একদম খনি আছে, লেখা আছে কার কার থেকে কি করেছে, একদম উপর মহল অবধি সব আছে। তো সেই মোবাইলের তথ্য তো অলরেডি ফরেন্সিক করে সব নিয়েছে। তাহলে আবার দ্বিতীয়বার মোবাইল ফেলে দিচ্ছে, মানে বেরিয়েই আবার দুর্নীতি করতে শুরু করলো, তারপরে তার কোনো
রিক্রুটমেন্ট হয়নি, তাহলে প্রথমবার এই মোবাইলটাতে যা তথ্য আছে যদি সিবিআই, ইডি বা যারা তদন্তকারী সংস্থা আছে তারা সব নিয়েই নেয়, তাহলে আবার দ্বিতীয়বার এই মোবাইলটার কি দরকার আছে? আমি শুধু এই তাহলে ইডি তাহলে আবার অ্যারেস্ট করলো কেন? ইডির মনে হয়েছে অ্যারেস্ট করেছে, করতেই পারেন। আমি তো এখানে দলীয় স্তরে, ব্যক্তিগত স্তরে তো নেই কোনো তোলাবাজ, কোনো দুর্নীতিগ্রস্ত মানুষকে ডিফেন্ড করার কোনো দায় আমার নেই। দলীয় স্তর, এটা দলীয় স্ট্যান্ড না, আমি বলছি সেটাতে আসছি। আমি বললাম ব্যক্তিগত স্তরে তন্ময় ঘোষের তো নেই, আর দলীয় মুখপাত্র হিসাবে, অফিসিয়ালি দলীয় মুখপাত্র হিসাবেও দলের পক্ষ থেকেও পরিষ্কারভাবে এই নির্দেশ আছে যে কেউ কোথাও দুর্নীতি করলে তার দায় দলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। সুতরাং জীবনকৃষ্ণ যদি প্রমাণিত হয় যে তিনি দোষী, তাহলে তিনি শাস্তি পাবেন। আমার প্রশ্ন হচ্ছে, গত 5 বছর 7 বছরে ইডি 5,892টা কেস ফাইল করেছে বিরোধী দলের নেতা নেত্রীদের উপর, তার কনভিকশন রেট হচ্ছে 0.14%। 0.14%, তার মানেটা কি? ইজ ইট এ জোক? তার মানে তারা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, বিজেপি বলছে, বিজেপি শাসিত কেন্দ্র সরকার বলছে যাও ওই রাজ্যে ভোট আছে, 4টে নেতাকে তুলে নাও, প্রমাণ করুন না। 5,892 জন, আমি খুশি হব 5,892 জনের বিরুদ্ধে প্রমাণিত হোক যে তারা দুর্নীতিগ্রস্ত, তাহলে তো আমরা দুর্নীতিমুক্ত ভারতবর্ষ দেখতে পাই। কনভিকশন রেট হচ্ছে 0.14%, তাহলে প্রশ্ন উঠবে না? তাদের ইন্টেনশন নিয়ে প্রশ্ন উঠবে। আমি আবার বলছি, জীবনকৃষ্ণ হোক বা হরেকৃষ্ণ, তাকে দায় ডিফেন্ড করার দায় আমার নয়, কিন্তু এই প্রশ্ন তোলার দায় আছে। এই প্রশ্নটা তুললে যারা আছেন তারা যদি বলেন যে আপনি তোলাবাজের সাপোর্টার, এটা বললে হবে না, আপনাকে লজিক, বুদ্ধি এইগুলো দিয়ে ভাবতে হবে। আপনি তুলতেই পারেন প্রশ্ন, আপনার অধিকার আছে, আমিও উত্তর দেওয়ার অধিকার আছে, কিন্তু আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা বলুন যে এই যে 5,892 মানে প্রায় 6,000 জনের বিরুদ্ধে কেস করেছে ইডি, আপনারা চান না যে সেই 6,000 লোকের বিরুদ্ধে কি জলকে জল, দুধকে দুধ, এটা পরিষ্কার হয়ে যায়? কেন হচ্ছে না? তার মানে কি কোথাও রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে? মানে কেন্দ্রের তদন্তকারী সংস্থা, মহামান্য আদালত অবধি বলছে যে সিবিআই তো গ্যালারি শো। লজ্জা হওয়া উচিত। আমাদের দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থাকে আমরা এই জায়গায় নামিয়ে তন্ময়দা, সিবিআই, মাননীয় সুপ্রিম কোর্ট এও বলছে যে দাগি যারা শিক্ষক, ইটস শকিং যে সরকার তাদের বাঁচানোর চেষ্টা করছে, তাদের হয়ে কথা বলছে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি আগে আর একটা সংবাদ মাধ্যমে বলেছি, আমি খুব পরিষ্কার করতে চাই। প্রথম কথা হচ্ছে, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের প্রতি আমার কোনো মন্তব্য নেই, কারণ দুর্নীতি। আর একটা কথা মাথায় রাখবেন তো, আমি আপনাকে একটা বিষয়ে ঘুষ দিলাম, অপ্রিয় প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা তোলা প্রয়োজন সমাজের স্বার্থে। আমরা তো রাজনীতি করি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আমি আপনাকে টাকা দিলাম এই শোটা করার জন্য, আমি বলেছি যে আমাকে একটু ডাকবেন, আমি আপনাকে টাকা, আপনি আমাকে বলেও দিলেন এই কোয়েশ্চেনগুলো করবেন আপনি আমাকে, তো আমি টাকা দিয়ে বললাম যে আমাকে সম্পর্কে 4টে ভালো কথা বলবেন বলে আমি টাকা দিলাম, আপনাকে দিলেন, আপনি টাকাটা নিলেন। আপনি হচ্ছেন দুর্নীতিবাজ আর আমি সাধু, তাই কি? জবাবটা দিতে হবে, প্রত্যেকটা মানুষকে এই জবাব দিতে হবে যে দুর্নীতিমুক্ত সমাজ যদি করতে চাই তার দায়িত্ব আমার নয়। আমি টাকাটা দিয়ে চাকরিটা যখন পেয়ে গেলাম তখন কোনো কথা নেই, আমি খুব ভালো। চাকরিটা যখন চলে গেল তখন হচ্ছে যে টাকাটা নিল শুধু সে দুর্নীতিবাজ, আমি হচ্ছে দুর্নীতিমুক্ত। এটা হতে পারে? সমাজের আপনি যেমন দায়ী, আমিও সমানভাবে দায়ী, এটা হচ্ছে আমার ব্যাখ্যা। এইবার দ্বিতীয় প্রশ্নে আসি, যে যারা চাকরি দিয়ে তথাকথিত টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাহলে তাদের হয়ে আমাদের সরকার কথা বলছে কেন? আমাদের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, ওনার চরিত্রটাকে আপনারা যদি বিশ্লেষণ করে দেখেন, একদম প্রত্যেকটা অ্যাকশন যদি দেখেন, ওনার মধ্যে একটা মানবিক দিক আছে। উনি কি বলতে চেয়েছেন বিধানসভায়? উনি বলছেন যে এতদিন চাকরি করলো যারা সব দুর্নীতিবাজ, তাদের তো শাস্তি যা হওয়ার হবে, কিন্তু এতদিন চাকরি করার পরে যারা দুর্নীতি করেছে তাদের ধরা পড়ছে, তাদের আইন অনুযায়ী শাস্তি হবে, ফাঁসি হবে, জেল হবে, যা হবে, কিন্তু এদেরও তো পরিবার পরিজন আছে। তাহলে এরা যাতে না খেতে পেয়ে মারা না যায়
তার জন্য কিছু একটা ব্যবস্থা দেখছি করা যায়। এই যে টোন, আপনাকে বুঝতে হবে যে এই টোন, আপনি ভাবুন তো আমাদের কিন্তু মুখ্যমন্ত্রী তোমাদের এটাও বলেছিলেন তো যে আমার কাছে ABCDE প্ল্যান আছে। হ্যাঁ, তাই তো বলছি, আমার দেশ, মাথায় রাখতে হবে আমার দেশের সভ্যতা। আমার দেশ হচ্ছে গৌতম বুদ্ধের দেশ, আমার দেশ হচ্ছে মহাত্মা গান্ধীর দেশ, আমার দেশ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর দেশ। সেখানে দাঁড়িয়ে সেই জন্যেই আমরা গর্বিত আমাদের সংসদীয় গণতন্ত্র নিয়ে, যেখানে আজমল কাসপের মতো একজন টেররিস্ট যে ভারতবর্ষের মাটিতে ঢুকে আমাদের লোকজনকে মেরে গেছে, তার জন্যেও আইনের ব্যবস্থা আছে। তাকে বাকি বিভিন্ন দেশের মতো পাথর ছুঁড়ে মেরে দেওয়া হয়নি, তার হয়েও উকিল দাঁড় করানো হয়েছিল। কেন? এইটার কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে মানবিকতা, যে তারও সে দোষী, সবাই জানি, দেখেছি আমরা টিভিতে সে কিভাবে গুলি চালিয়ে একটার পর একটা মানুষকে হত্যা করেছে। তারপরেও তো আইন হয়েছে, সঙ্গে সঙ্গে তাকে তো কেটে দেওয়া হয়নি, তার আইনি পদ্ধতির মধ্যে বিচার হয়েছে। মানবিকতার জন্যে তাকে আইনের সাহায্য যেটুকু দেওয়ার দরকার একটা উকিল দেওয়া হয়েছে, এটাই সংবিধান এই জায়গাটা দিয়েছে। ঠিক সেই জায়গা থেকে বলছি, আমাদের দেশের সভ্যতা ইতিহাসটা বুঝতে হবে। দুর্নীতিবাজদের পক্ষে দাঁড়ানোর দরকার নেই, উনি অত্যন্ত মানবিক জায়গা থেকে ওইভাবে বিষয়টাকে বেশ বেশ, তোমরা তাহলে শেষ সময়ও এগোচ্ছে। SIR নিয়ে এত সমস্যা কি? SIR নিলে রোহিঙ্গাদের ভোটে অভিযোগ, রোহিঙ্গাদের ভোটে আপনারা ক্ষমতায়, রোহিঙ্গা বাদ দাও তৃণমূল মুছে যাবে, এত ভয় কিসের তন্ময়দা? সময় পেলে বলতাম, কারণ এটা একটা বড় ইস্যুস। SIR পুরোটাই সমস্যা। কেন SIR সমস্যা? এই জন্যে যে যুক্তিতে ওই বারবার নিজেদের যুক্তিতেই বিজেপি নিজে পরাজিত হচ্ছেন। আমার আবার প্রশ্ন থাকবে, SIR করা প্রয়োজন, ঠিকই তো, সত্যি যদি সেখানে ভোটার লিস্ট, আপনারা নিশ্চয়ই জানেন যে সারা বছর ধরে ভোটার লিস্টের কাজ হয় নিয়মিত, মানে কেউ ট্রান্সফার হয়ে গেল, কেউ মারা গেল, এই রিভিশনসগুলো সারা বছর ধরেই হয়। তাহলে SIRটার দরকার কেন? কখনো কখনো স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ হয় এই জন্যে, যখন একটা বড় অংশের ভোটার নতুনভাবে যোগ হয়। সেটা কখন হয়? মূলত যখন সেন্সাস হয়, যেখানে EP রেশিও আছে, ইলেকটোরেট অ্যান্ড পপুলেশন রেশিও, অর্থাৎ সেইটা প্যারিটি থাকছে তো, নাকি কোথাও বাদ পড়ে গেল বা কোথাও বেশি হয়ে গেল, সেইটা দেখার জন্যে সেন্সাস হয়নি। কেন নরেন্দ্র মোদী সরকার সেন্সাস করতে পারেননি? 2014 সাল থেকে ক্ষমতায় আছেন, অনেক দিন থেকে ডিউ আছে, হবে করে করছেন না কেন? সরকারটা তৈরি হয়ে যাওয়ার পর যে রাজ্যগুলোতে নির্বাচন হচ্ছে, সেই রাজ্যগুলোতে তাদের SIR করার কথা মনে পড়লো কেন? সারা ভারতবর্ষ জুড়ে SIR হলো না? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো খুব পরিষ্কার সহজ লজিক দিয়েছেন, লজিক মেনে নিন যে এই ভুয়ো ভোটারদের, আপনারা বলছেন ভুয়ো ভোটার আছে, আমরা বলছি ঠিক আছে চলুন আছে, তো এই ভুয়ো ভোটারদের দ্বারা জিতেই তো আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার সরকার হয়েছে। আমরা চ্যালেঞ্জ করছি, ডিসলভ করে দিন লোকসভা, পুরো দেশে SIR করুন, আবার আমরা মানুষের কাছে যাই, আপনাদের তাহলে তো শান্তি হবে যে সব ভুয়ো ভোটার বাদ দিয়ে দিলাম। সেই জন্য তো না, সেইটা তো আমি তো আমাদের দল তো সেই চ্যালেঞ্জটা দিচ্ছে, যে আমরাই তো এই প্রস্তাব তো কে দিয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে, যে পুরো লোকসভা ডিসলভ করে দিন। শুধু পশ্চিমবাংলা করলে তো হবে না, পুরো লোকসভা ডিসলভ করে দিন। অবভিয়াসলি পুরো সারা ভারতবর্ষের, মানে পুরো লোকসভা বলছি আমি, আমার এই লোকসভা ডিসলভ করে দিন, পুরো দেশ জুড়ে SIR হোক, আপনারা যাদের নাম কেটে বাদ দিতে চান বাদ দিয়ে দিন, আমরা আবার মানুষের কাছে যাই, মানুষ নির্বাচিত করে যাদেরকে প্রধানমন্ত্রী করবেন, যাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী করবেন, যাদেরকে ক্ষমতায় আনবেন, তারা ক্ষমতায় যাবেন। এই সাহসটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী নিতে পারছেন না কেন? তার মানে আমার ভোটটা হয়ে গেছে, এইবার ওদের ভোটের সময় আমাকে কারচুপিটা করতে হবে। কে প্রথম তুলেছিলেন? আমরা তুলেছিলাম। নেতাজি ইন্ডোর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেছিলেন একই এপিক নাম্বারে একজনের বাড়ি বাগদায়, তার আবার একই এপিক নাম্বারের বাড়ি হচ্ছে মহারাষ্ট্রে, একজনের গুজরাটে, তার মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা। মনে রাখতে হবে, মহারাষ্ট্র নির্বাচন, হরিয়ানা নির্বাচন, দিল্লি নির্বাচনে কি হয়েছে? 5 বছরে যা ভোটার সংখ্যা বেড়েছে, বিধানসভা ভোটের 5 মাস আগে তার থেকে বেশি বেড়েছে। মানে 5 বছরে যে মানুষগুলো জন্মালো না বা 18 ক্রস করলো না, 5 মাসে বেড়ে গেল, কোনো বৈজ্ঞানিক ভিত্তিই নেই। আর যা রোহিঙ্গার কথা উঠছে, আমি বলবো এটা ইন্টেনশনালি একটা কমিউনাল অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ আইদার ওনারা জানেন না, অশিক্ষিত, বা জেনে মিথ্যাচার করছেন। কেন? কারণ রোহিঙ্গারা হচ্ছে মায়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা, তারা রোহিঙ্গা ভাষায় কথা বলেন, রোহিঙ্গা ভাষার সঙ্গে বাংলা ভাষার কোনো সম্পর্ক নেই। যারা রোহিঙ্গা ভাষা শুনেছেন, এখন আপনি গুগল চালিয়ে দেখতে পারেন, তার সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই।
একটু হলেও চট্টগ্রাম বা চাটগাঁইয়া ভাষার সঙ্গে একটু মিল আছে। টোটাল রোহিঙ্গার সম্প্রদায়ের মানুষ অ্যাজ পার ইউএন হচ্ছে 15 থেকে 18 লাখের মধ্যে। তো তারা বলছেন কোটি কোটি রোহিঙ্গা, সেই কোটি কোটি রোহিঙ্গার একটা রোহিঙ্গাকে, আচ্ছা প্রত্যেক দিন তো শুভেন্দুবাবু বলছেন যে রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা, একটা রোহিঙ্গাকে কলার চেপে ধরে এনে আপনাদের মিডিয়ার সামনে বলুন না যে এই লোকটা রোহিঙ্গা। এইটাই মায়ানমার থেকে এসছে। মায়ানমার থেকে কিভাবে পশ্চিমবাংলায় এলো? পশ্চিমবাংলার সঙ্গে মায়ানমারের বর্ডার নেই, রাইট? পশ্চিমবাংলায় থেকে মায়ানমারের বর্ডার নেই, তাহলে আমরা তাকে ঢুকিয়ে নিইনি। মায়ানমারের সঙ্গে যাদের বর্ডার আছে সেই স্টেটগুলোর সঙ্গে বিএসএফ ছিল। বিএসএফ কী করেছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, তার মানে পদত্যাগ করুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কী জন্যে আছেন? চেয়ার ধরে বসে আছেন। রোহিঙ্গার সংখ্যাটা কত? ভারতবর্ষে কত রোহিঙ্গা আছে আমরা জানতে চাই। একজন সাধারণ নাগরিক হিসাবে আমি বলছি রোহিঙ্গারা সত্যিই তো থ্রেট। তাহলে রোহিঙ্গা কত আছে? একজন, 1 কোটি, 10 লক্ষ, 20 লক্ষ? আপনি বাংলা ভাষায় কথা বললেই এটা রোহিঙ্গা, এটা বাংলাদেশি বলে বাংলার মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছেন। এই বিভাজন আপনাদের পূর্বসূরীরা 1905 সালে যখন লর্ড কার্জন বাংলাকে ভাগ করেছিল তখন আমরা দেখে নিয়েছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কী ভূমিকা ছিল। ইতিহাস সবাই জানে, আমরা একটু পড়াশুনো করেছি। আপনাদের জানার দরকার হলে এই নিয়ে শো করবেন, আমি বিস্তারিত বলবো তার ইতিহাস। 1905 সালে বিরোধিতা করেছিলেন অরবিন্দ ঘোষের মতো বিপ্লবী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতো বিপ্লবী, আর সমর্থন করেছিলেন বঙ্গভঙ্গকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো লোকজন। সুতরাং এই গল্প বিজেপি অন্য কাউকে শোনাক, এই জন্যেই 26-এর নিচে থাকবে। আচ্ছা, একটা পর্বে কিন্তু আপনারা অনেক এত ব্যাগভর্তি অভিযোগ, তোর মধ্যে আমার 2টো পর্ব লাগবে। আর শেষ প্রশ্ন এই পর্বে যেটা করব, ডিএ সরকারি কর্মচারী যারা, সরকারি পেনশন হোল্ডার যারা, তারা বয়স্ক ওষুধপত্র থেকে শুরু করে ডিএ দিচ্ছেন না কেন? সমস্যা কোথায়? কোমর ভেঙে যাবে বলছেন, তাহলে ডিএর জন্য দিল্লিতে যা সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের পর হিয়ারিং, ডেট পে ডেট চলেই যাচ্ছে তন্ময়দা। সে একটাই, আমরা ডিএ দেব না কখনো বলিনি, আমরা ডিএ দিতে চাই, যে কারণে লাস্টেও 4% দেওয়া হয়েছে। কিন্তু গভর্নমেন্টস, সরকার চলে কাদের পয়সায়? আপনার আমার পয়সায় চলে, ট্যাক্সের পয়সায়। সরকারের তো কোনো টাকা হয় না, টাকা তো জনগণের টাকা, সেই টাকা ট্যাক্স নিয়ে সরকারকে দেওয়া হয়, সরকার আবার সেই টাকাটা খরচ করে, অর্থাৎ তারা কাস্টোডিয়ান অফ দ্য মানি অফ পিপলস মানি। তাহলে সেই টাকাটা দিয়ে দিলাম, পশ্চিমবাংলার মানুষের টাকা তুলে নিয়ে চলে গেল কেন্দ্রের সরকার, দিয়ে 1,95,000 কোটি টাকা এখনও দিল না। টাকাটা কোত্থেকে আসবে? টাকাটা দিচ্ছে না, টাকাটা তো আসতে হবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে ডিএ নিয়ে তাদের যদি এত মাথা ব্যথা থাকতো, কোভিডের সময় যে সময় মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিলেন, সেই সময় কেন 18 মাসের ডিএ কেন মাইনে সহ বন্ধ করে দেওয়া হয়েছিল? সেই সময় কেন তাদের এই কথাগুলো মনে পড়েনি? আমাদের সরকার কিন্তু তখন টাকা বন্ধ করেনি, ফুল পেমেন্ট অর্থাৎ পুরো স্যালারি দিয়েছিল। এই কথাটা শুধু মনে করিয়ে দিতে হবে বিজেপি যখন এই বিষয় নিয়ে তোলেন। এবং আবার বলছি, ডিএ আমরা দিতে চাই। পুজোর আগে কি পাবেন? মানুষজন পাবেন? এই সিদ্ধান্ত সরকার এবং সরকারের যিনি প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। আমরা অত্যন্ত হৃদয় থেকে চাই ডিএ দিতে। ফান্ডের যে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো জন্যেই আমাদের উপর এই চাপ তৈরি হয়েছে। সেই বিষয়গুলো মাথায় রাখতে আমি হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের পাশে আমরা আছি, ছিলাম এবং থাকব। আপনারাও পাশে থাকুন। বাকিটা সময়ের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই যতটা সম্ভব পুরোটাই দেওয়ার চেষ্টা করব। তোর মধ্যে এক লাইনে উত্তর দেবেন। 2টো প্রশ্ন। তন্ময় ঘোষ কি নির্বাচনে লড়ছেন 2026-এ? তন্ময় ঘোষের রাজনৈতিক লড়াই বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে, এবং সংসদীয় রাজনীতিতে যখন এসেছি তখন নিশ্চিতভাবে পলিসি মেক করার জন্য এসেছি। আমি সারা পৃথিবীতে বিভিন্ন 42টা দেশে ছিলাম। সেখানে যে উন্নত দেশগুলো, সুইজারল্যান্ড, জার্মানি বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির যে দেশগুলোর আছে, সেই দেশগুলোতে দেখে মনে হয়েছে যে আমাদের দেশে অন্তত যদি এইটুকু করা যেত তাহলেই তো অনেকটা। আমার রাজনৈতিক ভাবনা চিন্তা আরও অন্যরকম, আমি বামপন্থী ঘরানার রাজনীতিবিদ, কিন্তু মনে হয়েছে সংসদীয় রাজনীতিতে না এসে শুধু থিওরি কোপচে কোনো লাভ নেই। কিছুটাও যদি আমি দেশটাকে ওই জায়গায় নিয়ে যেতে পারি, তারপরেরটা পরের ভাবা যাবে। সুতরাং পলিসি মেকিংয়ে তো নিশ্চিতভাবে অংশগ্রহণ করতে চাই। আর 2026-এ লড়বো কি লড়বো না সেই সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দল। আমি আমার বক্তব্য দলকে জানিয়ে দিয়েছি যে আমি আসলে কোন রোলে নিজেকে দেখতে চাই, যাতে সমাজের, রাজ্যের, দেশের এবং দলের পক্ষে ভালো হবে। শেষ প্রশ্ন, 26-এ কি তৃণমূল 200 পার হবে? 26-এ তৃণমূল
আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, এটা তো গতিশীল, কোনোটা ঠিক থাকে না। 200-র উপরে তৃণমূল কংগ্রেস যাবে আজকের দিনে দাঁড়িয়ে, অন্তত এটুকু নিশ্চিত। বাকি সময় বলবে যে মানুষ কোন দিকে করেন, পুরোটা আমরা মানুষের উপর ছেড়ে দিই। বেশ, তন্ময়দা অনেক ধন্যবাদ, আপনার ব্যস্ততার মধ্যে আপনি সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা সকলে কিন্তু যার মানে তৃণমূল কংগ্রেস শাসক দলের মুখপাত্র শুধু নয়, সাধারণ সম্পাদক, মুখপাত্র এবং স্বরোজগার কর্পোরেশনের চেয়ারম্যান তন্ময় ঘোষের বিশ্লেষণ বিভিন্ন পর্বে বিভিন্ন রকমভাবে এবং বিভিন্ন পার্ট নিয়ে, বিভিন্ন পয়েন্ট নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আগামী দিনেও তন্ময়দাকে নিশ্চয়ই আমরা স্টুডিওতে এনে আপনাদের আরও অনেক অভিযোগ থাকতে পারে জানার জন্য আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। আজকের পর্ব দেখবার জন্য ধন্যবাদ। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।